আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা। এরপর জানিয়ে দিব গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে 501 ইসরায়েলি সেনা নিহত। এদিকে গাজায় যুদ্ধে যেতে অস্বীকৃতি, যুবককে কারাদণ্ড ইসরায়েলের। আরো জানিয়ে দিব মানি এক্সচেঞ্জে লুটপাট করছে ইসরায়েলের সেনারা। আরো জানিয়ে দিব ইউক্রেনের জয়ের ভাবনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ পলিটিকো। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়াকে পরাস্ত করা পশ্চিমা কৌশল ব্যর্থ, বলছেন ল্যাভরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা। লেবানন থেকে উত্তর ইসরায়েলের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যদিও এসব রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এর আগে সেখানে রকেট হামলা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে বন্দর নগরী আক্রে থেকে 2টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তাছাড়া হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ মুভমেন্ট। প্রায় গোষ্ঠীটি ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। রামাল্লাহ ও পশ্চিম তীরে তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েল। এক প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচাতে গাজার মধ্যাঞ্চল ও খান ইউনিস থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়েছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে 501 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও 2 কর্মকর্তা সহ 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত মোট ইসরায়েলি সেনার সংখ্যা 501 জনে দাঁড়িয়েছে। বুধবার 27 ডিসেম্বর গভীর রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় 3 জন নিহতের পাশাপাশি ফিলিস্তিনি উপত্যকার মধ্যে ও দক্ষিণাঞ্চলে আরও 3 সেনা গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে গত 2 দিনে গাজায় ইসরায়েলের 11 সেনা নিহত হলেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 21,000 ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 55,000। ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরো 7,000 মানুষ। বুধবার 27 ডিসেম্বর ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের 82তম দিন। এদিন গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের নতুন কোনো তথ্য প্রকাশ করেনি। নতুন তথ্য মতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 21,110 জনে দাঁড়িয়েছে। আহত রয়েছেন 55,243 জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তথ্য মতে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা 8,800 জন আর নিহত নারী 6,300 জন। এছাড়া নিহতদের 3,111 জন চিকিৎসক ও চিকিৎসা কর্মী, 40 জন নিরাপত্তা রক্ষী এবং শতাধিক সাংবাদিক। গাজায় যুদ্ধে যেতে অস্বীকৃতি, যুবককে কারাদণ্ড ইসরায়েলের। গাজায় ইসরায়েল গণহত্যামূলক হামলা চালাচ্ছে অভিযোগ তুলে ইসরায়েলের সেনাবাহিনীতে যোগদান করতে অস্বীকার করেছে এক কিশোর। সেজন্য তাল মিতনিক নামে ওই কিশোরকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। 18 বছরের তাল মিতনিক তেল আবিবের বাসিন্দা। মঙ্গলবার ছেলেটিকে সামরিক কারাগারে পাঠানো হয়েছে, খবর বিবিসি ও আল জাজিরার। তাল মিতনিক হলেন প্রথম ইসরায়েলি বিবেকবান আপত্তিকারী যিনি গাজায় ইসরায়েলে হামলার কারণে সামরিক বাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানালেন। তালকে মঙ্গলবার আরো কিছু যুবকের সঙ্গে তেল আবিবে হাসোমার সেনা নিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় গাজায় যুদ্ধের কথা উল্লেখ করে আইডিএফ এ তালিকাভুক্ত হতে অস্বীকার করেন তাল। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েল অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে। আমি বিশ্বাস করি যে হত্যা দ্বারা হত্যার সমাধান করা যায় না। তাল আরো বলেন, হামাস যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে গাজায় অপরাধমূলক হামলা তার সমাধান আনবে না, সহিংসতার সমাধান করবে না। সেজন্য আমি প্রত্যাখ্যান করি। কারাগারে পাঠানোর আগে মিতনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন,
আমি গাজায় ধারাবাহিক আগ্রাসন, নিপীড়ন ও রক্তপাত ঘটানোতে অংশ নিতে চাই না। তবে আমি সমাধানের পক্ষে সরাসরি কাজ করতে চাই এবং আমি সেনাবাহিনীতে নিযুক্ত প্রত্যাখ্যান করেছি। এ ঘটনার পর তালকে তাৎক্ষণিক ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাধারণত কোনো তরুণ সেনাবাহিনীতে যুক্ত হতে অস্বীকৃতি জানালে ইসরায়েল ৭ বা ১০ দিনের জন্য তাকে কারাগারে পাঠায়। পরে তিনি অনুতপ্ত হলে কিংবা মত বদল করলে মুক্তি দেওয়া হয়। তবে তালকে একেবারে ৩০ দিন কারাদণ্ড দেওয়ার অর্থ হচ্ছে কিশোরটিকে সম্ভবত ইসরায়েলি সরকারের নীতি ও গাজায় যুদ্ধে স্পষ্ট সমালোচনার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। সামরিক চাকরিতে আপত্তি অব্যাহত রাখলে তাকে বারবার কারাগারে মুখোমুখি করা হতে পারে। মানি এক্সচেঞ্জে লুটপাট করছে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনে চলমান অভিযানে একের পর এক অমানবিক আচরণ করছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আগ্রাসী আচরণের কারণে ফিলিস্তিনে মানবিক সংকট বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরও একটি অভিযোগ উঠেছে সেনাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে এবার তাদের সেনারা গাজায় একটি মানি এক্সচেঞ্জ অভিযান চালিয়েছে। এ সময় সেখান থেকে সেনাদের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের অন্যান্য এজেন্সিদের সাথে তারাও এই ঘটনা তদন্ত করছে। গোয়েন্দা সংস্থা শিন বেতও এই অভিযোগের বিষয়ে তদন্ত করছে। এর আগে ভুল করে নিজেদের সেনাদের হত্যা করে ইসরায়েল। গত ১৫ ডিসেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গাজার সুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে ৩ জন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে শনাক্ত করে। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনা পর্যালোচনা করে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু বাহিনী। এরও আগে ১২ ডিসেম্বর ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দল নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের জয়ের ভাবনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ পলিটিকো। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সম্পূর্ণ বিজয় নিশ্চিত আর পশ্চিমাদের টার্গেট নয়। তারা এখন ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে চায়। বুধবার বিভিন্ন অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এমন রিপোর্ট করেছে পলিটিকো। রিপোর্টে বলা হয় প্রকাশ্যে ইউক্রেন নিয়ে কোনো নীতি পরিবর্তনের ঘোষণা দেয়নি হোয়াইট হাউস ও পেন্টাগন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা এবং একজন ইউরোপীয় কূটনীতিক পলিটিকোকে নিশ্চিত করেছে যে ভেতরে ভেতরে ইউক্রেনের জয় নিশ্চিতের ভাবনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পলিটিকোর মাইকেল হার্শকে তারা বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা এখন ইউক্রেনীয় সেনাদের পিছু হাঁটার পরিকল্পনা সাজাচ্ছেন। ব্যর্থ কাউন্টার অফেন্সিভ পুরোপুরি সমাপ্ত করে এখন প্রতিরক্ষামূলক অবস্থান নেবে ইউক্রেনীয় সেনারা। মাইকেল বলেন প্রেসিডেন্ট জো বাইডেন আগে যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সেখানে এখন তিনি বলছেন যতদিন সম্ভব ততদিন পাশে থাকবে তারা। কংগ্রেসে ইউক্রেনের জন্য নতুন সহায়তা আটকে যাওয়ার পর এখন বাইডেন ইউক্রেনের নিজস্ব সামরিক শিল্পের পুনরুত্থানের জন্য চাপ দিচ্ছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করা সবসময় যুক্তরাষ্ট্রের একমাত্র পরিকল্পনা ছিল। ইউক্রেনকে সহায়তার একটাই উদ্দেশ্য ছিল দর কষাকষি সময় যাতে তারা সুবিধাজনক স্থানে থাকতে পারে। পলিটিকো রিপোর্টে বলা হয় বাইডেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য উভয় স্থানেই যুদ্ধবিরতি চান। ইসরায়েলের প্রতি তার অব্যাহত সমর্থনের কারণে প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমর্থন হারাচ্ছেন বাইডেন। তিনি নির্বাচনের বছরের নেতিবাচক শিরোনাম এড়াতে চাইছেন। রাশিয়াকে পরাস্ত করা পশ্চিমা কৌশল ব্যর্থ বলছেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞা রাশিয়া। মস্কোকে কৌশলগতভাবে পরাস্ত করতে পশ্চিমাদের কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ল্যাভরভ বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবটি একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 10 দিন আগে এক গোপন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন জেলেনস্কির প্রশাসন যুদ্ধ নিয়ে বাগাড়ম্বর করছে, শান্তির প্রতি তাদের কোনো আগ্রহ নেই। দেশটির প্রতিনিধিরা যুদ্ধের শর্তেই মধ্যভাবনায় নিয়োজিত, তাদের পক্ষ থেকে লড়াইয়ের অবসানে কোনো ইচ্ছা নেই। ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা নিষিদ্ধ করার আইন এখনো বহাল। এর আগে ল্যাভরভ বলেছিলেন আলোচনা কিয়েভ স্থগিত করেছে, দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। তার মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রথম পদক্ষেপ হতে হবে মস্কোর সঙ্গে আলোচনায় যে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলেনস্কি তা প্রত্যাহার করা।